বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের লেকচার 3 নিয়ে। তো দেখো, লেকচার 3-তে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আসলে মুখস্থ করি। এইগুলো আসলে মুখস্থ করার বিষয় না। এগুলো কেন স্কেলার রাশি হলো, আর এগুলো কেন ভেক্টর রাশি হলো, কোন শর্তে কিভাবে, তাহলে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এর মধ্যে থেকে দেখবা অ্যাডমিশনে বা তোমাদের একাডেমিতে এমন এমন কিছু এমসিকিউ দেয়, যারা তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে এইগুলো তোমরা ঠিকভাবে সঠিক অ্যান্সার দিতে পারো না। দেখো, সেইগুলো নিয়ে একটা আমরা আলোচনা করি। দেখো, আচ্ছা, প্রথমে আসে আমরা দেখো এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিগুলোকে আমরা কেন ভেক্টর রাশি বলবো, তার তো কিছু কারণ আছে। আচ্ছা, অলরেডি আমরা দূরত্ব এবং সরণ, দূরত্ব স্কেলার রাশি ছিল, সরণ ভেক্টর রাশি ছিল, এবং কেন তারা স্কেলার, কেন তারা ভেক্টর, এটা আমরা আলোচনা করছি, এবং তার আমরা গাণিতিক ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, আচ্ছা, এইবার এখন আসি আমরা বেগ। তাহলে বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা বেগ যে একটা ভেক্টর রাশি, সেটা আমরা কিভাবে আসলে প্রমাণ করব? দেখো, কোনো নির্দিষ্ট দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি? বেগ। অথবা তুমি আরো সহজ ভাষায় বলতে পারো সরণের হারকে বেগ বলে। তাহলে আমি দেখো এখানে কোনো কিছুর অবস্থান মানে কি পজিশনের পরিবর্তনের কথা বলছি। তাহলে কোনো কিছুর কোনো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি? সরণ। তাহলে সেইটার হার মানে কি সময় দিয়ে ভাগ, তাহলে সেটাকে তখন আমরা কি বলবো? বেগ। বাস, তুমি তোমার মতো করেও লিখতে পারো যে সরণের হারকেও বেগ বলা যায়। ব্যাস। তাহলে অতএব তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি যে সরণ ভাগ সময়, এটাই আমার বেগের সূত্র। ব্যাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেগ ইকুয়াল টু সরণ ভাগ সময়। ওকে, কিংবা আরো সহজভাবে তুমি বলতে পারো একক সময়ে সরণের পরিমাণকেই আমরা কি বলতে পারি, বা একক সময়ের সরণকে আমরা বেগ বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, যখন তুমি একক সময় বলবা তখন আবার সরণের হার বলো না। অনেক দেখি পণ্ডিতি করে কি লেখো, সুন্দর লাগে শুনতে, যে একক সময়ে সরণের হারকে কি বলে? বেগ বলে। আচ্ছা, তার মানে তুমি একক মানেই যখন তুমি বলবা একক, একক শব্দের অর্থ হলো সেটা নিচে থাকবে। আচ্ছা, মানে একক সময় যখনই বলবা তাহলে সময় কি নিচে থাকবে। আবার হার মানেও কি? সময় দিয়ে ভাগ। তাহলে তুমি যদি বলো একক সময়ে সরণের হারকে বেগ বলে, তাহলে কি দুইটা সময় নিচে চলে আসলো না? তাহলে কি সময়ের উপরে স্কোয়ার হয়ে গেল না? এটা আসলে তোমাদের ভুল কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করবা। এখন তোমাকে যদি বলে বেগ যে একটা ভেক্টর রাশি, এর দিক কোন দিকে? আচ্ছা, ও বেগ যে ভেক্টর রাশি, আরেকটা প্রমাণ তোমাদেরকে দেখায়। দেখো, সরণ ইনটু হলো সময়। দেখো, আমরা অলরেডি স্কেলার এবং স্কেলার গুণ করলে কি হয়, স্কেলার এবং ভেক্টর গুণ করলে কি হয়, এবং ভেক্টর এবং ভেক্টর গুণ করলে কি হয়, আমরা এটা নিয়ে গত লেকচারে কিন্তু আলোচনা করছি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে দেখো সরণ আমার কি রাশি বলো তো? ভেক্টর রাশি। তাহলে দেখো, সরণ আমার হলো ভেক্টর রাশি। তাহলে বীজগাণিতিক গুণ, এটা কিন্তু আমাকে বীজগাণিতিক গুণ। দেখো, 1/, সময়, তাহলে 1/10 সেকেন্ড, 1/10, 1/30, 1/60, যাই লেখো না কেন, সেটা একটা মান কিনা বলো তো? তাহলে 1/, যে সময়, সময় একটা কি রাশি? স্কেলার রাশি। আচ্ছা, তাহলে আমাদের দেখো, তাহলে 1/, সময়, সেটাও আমার কি রাশি হবে? স্কেলার রাশি হবে। তাহলে ভেক্টর রাশি, বীজগাণিতিক গুণ কি স্কেলার রাশি। দেখো তো, এটা ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, যে ভেক্টর এবং স্কেলারের বীজগাণিতিক গুণ একটা কি রাশি হয়? ভেক্টর রাশি হয়। তাহলে আমাদের এই শর্ত আমরা বলতে পারি বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন দেখো, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাহলে বেগের দিক কোন দিকে হবে? তার মানে বেগের দিক কার দিকে? দেখো তো, সরণকে আর ভাঙতে পারবা? সরণকে কিন্তু আর ভাঙতে পারবা না। বাস, তার মানে সরণের দিকটাই হবে হলো বেগের দিক। তাহলে তোমাকে যদি এখন বলে বেগের দিক কোন দিকে, সরণের দিকটাই হলো বেগের দিক। ক্লিয়ার? এইবার এখন আসো, বেগ গেল, এখন আমরা আসি একটু ভরবেগে। আচ্ছা, দেখো, ভরবেগ একেবারে সব থেকে সহজ একটা সংজ্ঞা। ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো? ভরবেগ। তো দেখো, আমরা প্রথম লেকচারের আমরা ভরবেগ এবং কৌণিক ভরবেগ দুটা সম্পর্কে শিখছিলাম। তো কৌণিক ভরবেগকে আমরা কি বলছিলাম বলো তো? অক্ষীয় ভেক্টর। তার মানে ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে কোনো বস্তুকে যদি আমি ঘুরাইতে চাই, দেখো ধরো আমি এই বস্তুটাকে আমি ঘুরাইতে চাই, তাহলে আমার দেখো আমি যেখানে হাত দিয়ে ধরছি, এটা হলো আমার দেখো তো কি? ঘূর্ণন অক্ষ, যাকে কেন্দ্র করে কাগজটা ঘুরবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এই ঘূর্ণন অক্ষ হতে আমি এই বিন্দুতে যে বল প্রয়োগ করলাম, দেখো এই যে বিন্দুটাতে আমি বল প্রয়োগ করতেছি, দেখো, তাহলে এখান থেকে এইটুকুর যে দূরত্ব, বা যে বিন্দুতে বল প্রয়োগ করছে বল বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলি হলে অবস্থান ভেক্টর। আমরা যখন অবস্থান ভেক্টরের সংজ্ঞা শেখাবো আমরা পরের লেকচার, যে কোনো একটা লেকচারে, তখন তোমরা এটা বুঝতে পারবে যে আমাদের দেখো এই ঘূর্ণন অক্ষ থেকে এইটুকুর যে দূরত্ব, এখান থেকে এই যে দূরত্ব, এটা হলো অবস্থান ভেক্টর। আচ্ছা,
তাহলে এখন দেখো অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগের গুণফলকে আমরা কি বলবো? কৌণিক ভরবেগ। দেখো ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, তার মানে দেখো এই অবস্থান ভেক্টরকে আবার কি বলা হয়? ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। ওকে, তখন আমরা যে আরো আলোচনা করব। তাহলে এখন দেখো ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কি বলে? কৌণিক ভরবেগ বলে। আচ্ছা, এখন আসি আমরা দেখো এইখানে কিন্তু আমরা ভেক্টর গুণফল শব্দটা ইউজ করছি কেন? আচ্ছা দেখো কৌণিক ভরবেগ মানেই কি বলতো, এর সাথে কি থাকবে? রৈখিক ভরবেগ এবং হচ্ছে হলো তুমি কত দূরত্বে বলটা প্রয়োগ করতেছো, ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা তাহলে এখন আসি আমাদের দেখো দেখো আমাদের এল দিয়ে আমরা কৌণিক ভরবেগ বোঝাই, হ্যাঁ। তাহলে এই এল এর সম্পর্কটা কার সাথে দেখো? ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে হলো তোমার রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে লিখি। আচ্ছা দেখো তো এই যে ব্যাসার্ধ ভেক্টর বলা আছে না, তাহলে ব্যাসার্ধ ভেক্টর এটাও একটা ভেক্টর। আচ্ছা তাহলে এখন দেখো তো ভরবেগ, রৈখিক ভরবেগ যেটা রৈখিক ভরবেগ, এটা আমরা কি শিখছিলাম? ভেক্টর কিনা? আচ্ছা শুরুতে আমরা শিখছিলাম এটা, আচ্ছা ভেক্টর। এবং আমরা আরেকটা জিনিস শিখছিলাম ওই ছন্দে, কৌণিক ভরবেগটাও কি ভেক্টর রাশি, অক্ষীয় ভেক্টর। আচ্ছা তাহলে দেখো এটাও আমার ভেক্টর। তাহলে দেখো তো এই দুইটা ভেক্টরের কি গুণ নিয়ে আসলে, ডট গুণন, ক্রস গুণন না বীজগাণিতিক গুণ, কোন গুণের কারণে এটা আমার ভেক্টর হবে? আচ্ছা তাহলে আমরা কি শিখছিলাম? দুটা ভেক্টর রাশির ক্রস গুণন একটি ভেক্টর রাশি। তার মানে এই কারণেই দেখো আর ক্রস পি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হলো আমাদের কৌণিক ভরবেগের রিলেশন। আচ্ছা এইবার আসে আমরা টর্ক। দেখো টর্কের ক্ষেত্রেও সেম বিষয়। যখন আমরা একটা অক্ষকে কেন্দ্র করে একটা দেখো একটা নির্দিষ্ট দূরত্বে একটা বল প্রয়োগ করতেছি, তাহলে এই যে ঘূর্ণন অক্ষ বরাবর যে বল, সেটাকে আমরা কি বলি? টর্ক। তাহলে টর্ককে আমরা কি শিখে আসছিলাম? অক্ষীয় ভেক্টর। অর্থাৎ তাহলে টর্ক কখন পাই? তাহলে কোনো বস্তুকে যখন ঘুরতে থাকে তখন যে বল ঘূর্ণমান অবস্থায় যে বলটা, সেটাই হলো আমার কি বলতো? টর্ক। আচ্ছা তাহলে টর্ক আমরা শিখছি ভেক্টর রাশি, এবং এটা প্রয়োগ করতেছি দেখো কই থেকে? দেখো তো একটা ব্যাসার্ধের দূরত্বে। দেখো যখন ঘুরতেছে এটা বৃত্ত হচ্ছে না, দেখো তো। তার মানে এটাকে আমি অবস্থান ভেক্টরও বলতে পারি, আবার কি ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারি। ওকে, তাহলে সেম ভাবে আর একটা ব্যাসার্ধ ভেক্টর, প্রযুক্ত বল, এটাও একটা ভেক্টর রাশি, অলরেডি আমরা একটু আগেই দেখলাম। তাহলে দুটা ভেক্টর রাশির ভেক্টর গুণন কি হবে? একটা ভেক্টর রাশি, টর্ক। এই জন্য বলা হয়েছে দেখো ঘূর্ণমান কোন কণা ব্যাসার্ধ ভেক্টর এবং উক্ত কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে? টর্ক বলে। ওকে, এগুলো নিয়ে আমরা আসলে নিউটনিয়ান বলবিদ্যায় যে আরো আলোচনা করব। আচ্ছা এইখানে আর কি আছে আমাদের দেখো, তল। আচ্ছা তোমাকে যদি বলে শুধু তল শব্দটার কথা যদি বলে, তাহলে সেটা স্কেলার রাশি হবে। ওকে, আর যদি কোনো তলের ক্ষেত্রফলের কথা বলে, তাহলে সেটা ভেক্টর রাশি হবে। আচ্ছা এখন এসে আমরা দেখো যদি আমরা একটা তল অঙ্কন করি, দেখো তার একটা সামান্তরিক। ওকে, তাহলে আমরা জাস্ট এই সারফেসটাকে যদি আমরা শুধু তল শব্দটা বলি, তার মানে তল বলতে শুধু কি বোঝাচ্ছে? মান বোঝাচ্ছে। আচ্ছা তখন আমাদের দেখো তখন এইটাকে আমরা বলবো হলো স্কেলার রাশি। আচ্ছা যখন এই তলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলবে, দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি লাগে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা তার মানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই লাগে। আমরা যদি কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, দেখো এটা একটা ভেক্টর রাশি, আমরা পি ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর রাশি কিউ ভেক্টর নিলাম। ওকে, আচ্ছা এটা আমরা যখন তোমার ক্রস গুণনে যাব শেষের দিকে ভেক্টরের, তখন আসলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শিখব। আচ্ছা তো সামান্তরিকের এই তোমার হচ্ছে হলো ভেক্টরের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার পি ক্রস কিউ, মডুলাস অফ পি ক্রস কিউ। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এইখান থেকে দেখো তো দুটা ভেক্টর রাশির ক্রস গুণন একটা কি রাশি? ভেক্টর রাশি। এখন দেখো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যখন আমরা বের করতেছি, তখন আসলে আমরা কি মান বের করব, যে এই সামান্তরিকের ক্ষেত্রফলের মানটা কত। তখন আমরা এটাকে কি করতেছি? মডুলাস করতেছি। মডুলাস করে আমরা ক্ষেত্রফলের মান নির্ণয় করতেছি। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো তাহলে এইভাবে দেখো আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তখন দুটা ভেক্টরে ক্রস গুণন করতে হয়। ত্রিভুজের ক্ষেত্রেও তাই, ত্রিভুজের ক্ষেত্রে হাফ মডুলাস অফ পি ক্রস কিউ। এইভাবে আমাদের তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে সেখানেও দুটা বাহু আছে, সেই দুইটা বাহুর ভেক্টর গুণন করে আমাদের কি করতে হয়? ক্ষেত্রফলের মান বের করতে হয়। এই কারণে ক্ষেত্রফলটা হলো কি? ভেক্টর রাশি। আর তলটা হলো আমার কি?
স্কেলার রাশি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আসি আমরা, দেখো স্কেলার রাশিগুলোকে আমরা আসলে কেন স্কেলার রাশি বলবো। দেখো আমরা জানি চাপ একটা স্কেলার রাশি, কারণ আমাদের ছন্দের মধ্যে চাপ ছিল না, কাত ছিল না, তড়িৎ প্রবাহ ছিল না, এই জন্য এইগুলো আমাদের কি রাশি? স্কেলার রাশি। এটা তো মুখস্থ করে আসছি আমরা। এখন আমরা শিখব যে এই স্কেলার রাশিগুলোকে আমরা কেন স্কেলার রাশি বলবো। তো দ্রুতি স্কেলার রাশি বলছে, এটা সহজ, ওটা নিয়ে আর আলোচনা করলাম না। জড়তার ভ্রামক নিয়েও আলোচনা করব না, এগুলো নিউটনিয়ান বলবিদ্যায়। এখন আসো আমরা এখানে চাপ নিয়ে আলোচনা করব। কেন চাপ নিয়ে আলোচনা করব? দেখো বল একটা ভেক্টর রাশি, আর এ হলো কি? ক্ষেত্রফল। আচ্ছা, এইখানে এখন আমাদের দেখো চাপকে আমরা দেখো কি বলছি, ক্ষেত্রফল একটু আগে আমরা কি বললাম? ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে দুটা ভেক্টর রাশির আমাদের গুণন কি রাশি হয়ে যাচ্ছে? স্কেলার রাশি। ওকে। আচ্ছা, তো এইখানে আমরা দুটা ভেক্টর রাশি থাকা সত্ত্বেও চাপকে আমরা ভেক্টর না বলে কেন স্কেলার বললাম? আচ্ছা, আগে আমরা চাপের আগে একটু সংজ্ঞাটা শিখে নিই। দেখো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। আচ্ছা, চাপের একক প্যাসকেল আমরা জানি। দেখো তোমরা যে ভুলটা করো, সরাসরি বলো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তুমি লম্বভাবে কথাটা তোমরা ইউজ করো না, এটা না বললে তোমার সংজ্ঞা জিরো। আসো তাহলে এটা আমরা দেখো কিভাবে আমাদের সংজ্ঞা জিরো হবে। আমি কিন্তু বলছি চাপের ক্ষেত্রে যে বলটা প্রযুক্ত হবে সেই বলটা সবসময় কিভাবে প্রযুক্ত হবে? লম্বভাবে প্রযুক্ত হবে। ওকে, তার আগে আমরা একটু শিখি যে চাপকে আমরা কেন স্কেলার রাশি বলি। আচ্ছা দেখো, আমি একটা বেলুন নিলাম, তাহলে এই বেলুনটায় যখন আমরা ফু দিই, বেলুনের যে শেপ থাকে সেই শেপেই কিন্তু বেলুনটা সমানভাবে বড় হয়ে যায়। তার মানে প্যাসকেলের সূত্রে একটা কথা বলা ছিল যে তোমরা যদি পাত্রের কোনো অংশে বল প্রয়োগ করো, তাহলে সেই বল পাত্রের সমস্ত অংশে সমান পরিমাণ বল প্রযুক্ত হয়। আচ্ছা, তার মানে এই বেলুনের উপরে দেখো আমরা যে পরিমাণ বল এখানে প্রয়োগ করব, সেই পরিমাণ বল এই পাত্রের গায়ে প্রত্যেকটা অংশেই কি হবে? প্রযুক্ত হবে। তার মানে এই বল প্রযুক্ত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে না, চারিদিকে। তার মানে এই চারিদিকে বলটা তোমার কি হচ্ছে? সরে যাচ্ছে চাপের জন্য। তাহলে চাপের কনসেপ্টে আমাদের বলের অভিমুখ কি হচ্ছে? এখানে অনেকগুলো দিকে বল প্রয়োগ হচ্ছে, যার কারণে সুনির্দিষ্ট একটা দিকে যদি বল প্রয়োগ হইতো তাহলে চাপকে আমরা তখন কি বলতাম? ভেক্টর রাশি বলতাম। কিন্তু এখানে সুনির্দিষ্ট একটা দিকে না, বিভিন্ন দিকে বল প্রয়োগ হচ্ছে। ওকে, যার কারণে আমরা চাপটাকে হলো স্কেলার রাশি বলবো। এখন এসে আমাদের দেখো চাপের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের ম্যাথ আসে থাকে। দেখো আমরা একটা পিস্টন নিয়ে নেই। দেখো আমরা একটা পিস্টন নিলাম, সরি সিলিন্ডার নিলাম। তাহলে সিলিন্ডার, এটা একটা আমরা পিস্টন কল্পনা করলাম। আচ্ছা, তাহলে এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম 1 মিটার স্কোয়ার, আর এর উপরে প্রযুক্ত বল আমরা ধরে নিলাম 200 নিউটন। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম যে এখানে চাপ কত। তুমি চোখ বন্ধ করে সুন্দর মতো তুমি কি করে দিবা? অ্যান্সার লিখে দিবা যে পি ইকুয়াল টু হলো এফ বাই এ। তাহলে এফ এখানে কত দেখো? 200 নিউটন। এ হলো 1 মিটার স্কোয়ার, তার মানে হলো 200 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তুমি সহজে কিন্তু অ্যান্সারটা বের করে ফেলবা। আচ্ছা, এইবার এই বলটাকে আমরা সবসময় যে এইভাবে প্রয়োগ করবো তা তো না। তার মানে দেখো এটা পিস্টনের সাথে লম্বভাবে বল প্রয়োগ করছি। এইবার আমরা এই বলটা পিস্টনের সাথে এইভাবে আড়াআড়িভাবে প্রয়োগ করব, তখন আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো তাহলে দেখো এটা আমাদের একটা সিলিন্ডার, তাহলে সেম পরিমাণ বলই আমরা দেখো এটা হলো এ ইকুয়াল টু হলো 1 মিটার স্কোয়ার। এইদিকে আমরা ধরো 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করলাম, সেম পরিমাণ বল 200 নিউটন। তাহলে দেখো এই 200 নিউটন বলই আমরা 30 ডিগ্রি কোণে এই পিস্টনটার উপরে প্রয়োগ করলাম। তো তোমার অপশনে তো 200 প্যাসকেল থাকবে, 100 প্যাসকেল থাকবে, 50 প্যাসকেল থাকবে। তুমি যেটা ভুল করবা সেই অ্যান্সারটাও থাকবে।
আচ্ছা, আমাদের সংজ্ঞায় কি বলা ছিল বলতো? চাপের ক্ষেত্রে সেই বলটা প্রযুক্ত হয় যেটা লম্বভাবে ক্রিয়া করে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের দেখো তাহলে এই ক্ষেত্রে আমার বলের যে লম্ব মান, আচ্ছা তার মানে আমি এই বরাবর বল প্রয়োগ করার কারণে এই বলের যে লম্ব মান যেটা থাকবে খাড়া পিস্টন বরাবর যেটা ক্রিয়া করতেছে সেই বলের মানটা আমার লাগবে। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা আর আগের মতো যে পি ইকুয়াল টু কি লিখছিলাম 200 বাই হলো অত লিখতে পারবো না। বাস, তাহলে এখন দেখো তো আমাদের এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কোণ, এটা আমার সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা আমার অতিভুজ, তাহলে এটা ভূমি, এটা তাহলে কি লম্ব, তাই কিনা বলো তো? মান জানি কার বলো তো? অতিভুজের 200 নিউটন। ক্লিয়ার? তাহলে আমি মান বের করবো কার এবার বলো তো? আমি লম্বের মান বের করব। তাহলে লম্ব এবং কি অতিভুজের মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র ইউজ করবো? সাইনের। তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হলো সাইন। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমরা এখানে বলের মানটা বের করে নিব। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হলো লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখি হলো এফ এইচ ধরলাম লম্ব আর অতিভুজ হলো 200। বাস, তাহলে অতএব এফ এইচ ইকুয়াল টু 200 সাইন 30। তাহলে সাইন 30 মান কত? হাফ, তাহলে কত হলো? 100 নিউটন। বাস, তাহলে অতএব তাহলে এখন দেখো তাহলে তুমি পি কি লিখবা? এখন দেখো এইখানে তাহলে পি ইকুয়াল টু এফ এইচ ভাগ হচ্ছে হলো তোমার দেখো এ। আচ্ছা, এফ এইচ এর মান কত দেখো তো? 100 নিউটন। আর ক্ষেত্রফল হলো 1 মিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসলো? 100 প্যাসকেল। এখন দেখো এইখানে কিন্তু তোমার এমসিকিউ 200 প্যাসকেলে দেওয়া থাকবে। তুমি তো জানো যে 200 নিউটন আর হলো 1 মিটার স্কোয়ার, চোখ বন্ধ করে কি করবা? 200 প্যাসকেল দিয়ে আসো। তুমি মনে করছো অঙ্কটা হয়ে গেছে, আসলে কি অঙ্ক হয়েছে? আচ্ছা, তার মানে এখন আমরা এখানে বুঝলাম যে আসলে চাপের ক্ষেত্রে আমাদের যে বলটা প্রযুক্ত হয় সেটা লম্বভাবে প্রযুক্ত হয়। তাহলে আমাদের সংজ্ঞায় যদি আমরা লম্বভাবে শব্দটা ইউজ না করি তাহলে আমাদের সংজ্ঞাটা কিন্তু ভুল হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো চাপের এই টাইপের যে এমসিকিউ গুলো যদি আসে তাহলে তোমরা এখন আশা করি লিখতে পারবা। এখন এসে আমরা দেখো কাজের ক্ষেত্রে, কাজকেও আমরা কি বলছি? স্কেলার রাশি বলছি। দেখো কাজকে আমরা কি করি? ডাব্লিউ দিয়ে লিখি। আচ্ছা, তোমরা দেখো 9-10-এ কিন্তু পড়ে আসছিলা বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলে? কাজ। অর্থাৎ বল এবং সরণের ডট গুণনকে আমরা ওখানে কি বলছিলাম? কাজ বলছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো কাজের ক্ষেত্রে আমাদের বল এবং হলো কি সরণ, এই দুইটা বিষয় লাগে। আচ্ছা, বলও আমার ভেক্টর রাশি, সরণও আমার কি রাশি? ভেক্টর রাশি, তাই কিনা? দেখো তাহলে বল ভেক্টর রাশি, সরণ হলো ভেক্টর রাশি। আচ্ছা, দুইটা ভেক্টরের কোন গুণন স্কেলার রাশি হয়েছে বলো তো? ডট গুণন। তাহলে এই জন্য দেখো বল এফ ডট এস। তাহলে এখন দেখো বল এবং সরণের ক্ষেত্রে দেখো সরণের ডট গুণনটা আমার হলো কৃতকাজ। আশা করি বুঝতে পারছো। আমরা দেখো গত লেকচারেই বলছিলাম দুটা ভেক্টরের ডট গুণন একটা কি রাশি হয়? স্কেলার রাশি হয়। তো আসলে এইভাবে আমরা কাজকে স্কেলার রাশি করতে পারি এবং কাজের জাস্ট কি হয়? এত জুল আমরা শক্তি এটা বুঝি, আসলে আর কোনো দিক নেই যে অমুক দিকে কাজ এত, অমুক দিকে কাজ এত, এইরকম কোনো বিষয় নেই। ক্লিয়ার? দেখো আমরা এই হলো তড়িৎ প্রবাহটা প্রথমেই আলোচনা করছিলাম দ্বিতীয় লেকচারে, তোমরা ওটা একটু দেখো। তো এইভাবে আমরা আসলে বুঝলাম যে কোনগুলো স্কেলার এবং কোনগুলো হলো কি ভেক্টর, এবং কেন সেগুলো স্কেলার, কেন সেগুলো ভেক্টর। ক্লিয়ার?